আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা টপিক্স তো না, একটা কোয়েশ্চেন, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা হচ্ছে যে ধরো এমনটা হয় না যে আয়নিক যৌগগুলো পানিতে ছেড়ে দিলে ওরা দ্রবীভূত হয়, মানে মিশে যায়, ঠিক আছে? অথচ দেখা গেছে যে সমযোজী যৌগগুলো পানিতে দিলে মিশে না, এমনটা আমরা জেনে আসতাম এতদিন পর্যন্ত। যেখানে আয়নিক যৌগ আমরা ছোটবেলা থেকে এরকম না, ছোটবেলা না, ক্লাস 9-10 থেকে এরকম করে পড়ে আসতেছি, আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু প্রকৃত অর্থে তুমিও কি জানো যে সমযোজী যৌগগুলোও কিন্তু পানিতে দ্রবীভূত হয়, কিন্তু কেন হয় সেই বিষয়টা কিন্তু আজকে আমরা জানবো যে আদৌ কি সমযোজী যৌগ কি দ্রবীভূত হয় কি হয় না, আর যদি হয় তাহলে কেন হয়, আর যদি না হয় তাহলে কেন না হয়, সেই বিষয়টা আমরা আইডেন্টিফাই করব। তো সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে। যে ধরো আমরা যদি এরকম করি, একটা পাত্রে বা দুইটা পাত্র আছে বা দুইটা গ্লাস আছে তোমার কাছে। তো একটা গ্লাসের মধ্যে পানি আছে আর একটা গ্লাসের মধ্যে পানি আছে, ওকে? তো একটা গ্লাসের মধ্যে ধরো আমরা এটা জানি যে লবণ হচ্ছে তোমার আয়নিক যৌগ আর চিনি হচ্ছে সমযোজী যৌগ, ওকে? তো এখন ধরো তুমি যদি একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে লবণটাকে ছেড়ে দাও, তাহলে কি হবে? লবণটা একটু নাড়ানি দিলে কিন্তু গলে যাবে, তার মানে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। এখন সমযোজী যৌগটা দেখার পালা। সমযোজী যৌগ হিসেবে চিনি নিলাম, নেওয়ার পর দেখা গেছে যে পানিতে ছেড়ে দিলাম। এখন চিনিটা একটু মিক্সড করো, অবশ্যই হবে, এই সম্পর্কে তোমার আইডিয়া আছে, যেহেতু তুমি প্রায়ই বাসায় শরবত তৈরি করে থাকো। তাহলে এখন কথা হচ্ছে যে তোমার এই শরবত তৈরি করতে বা চিনিগুলো যখন আমরা গোলাইলাম তখন দেখা গেছে সেখানে কিন্তু এটা অলরেডি মিশে গিয়েছে। তাহলে এখানে তো সমযোজী যৌগগুলা পানিতে দ্রবীভূত হয়। আবার যদি এমনটা হয় তোমার কাছে ধরো কেরোসিন আছে, কেরোসিন কিন্তু সমযোজী যৌগ, ঠিক আছে? এখন তুমি দেখবা যে একটু কেরোসিন নিয়ে পানির উপর ছেড়ে দিবা, দেখবা ওরে একটু দিলেও কিন্তু পানির নিচে যাবে না, ও পানির উপরই থাকবে, ঠিক আছে? ভেসে যাবে, অনেকটা ডেড সি এর মতো। তো এখন কথা হচ্ছে যে নর্মালি সে পানিতে মিশতে চায় না, এখন ধরো আবার পানি ঢেলে দাও, তাহলে কিন্তু পানিতে মিশে যাচ্ছে, মিশবে না। তো ও অলরেডি উপরে ভেসেই থাকবে। যে কোনো তেল ছেড়ে দাও, দেখো সমযোজী যৌগ ছেড়ে দাও, বেশিই থাকবে। তাহলে এখানে অবশ্যই এটা আইডেন্টিফাই করার বিষয় আছে যে কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় আর কিছু হয় না, তার মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আবার একটা বিষয় যদি বলি, আচ্ছা পানি কি পানিতে দ্রবীভূত হয়? এটা ইজি কোয়েশ্চেন, ঠিক আছে? যে আমার কাছে যদি পানি থাকে তাহলে আমি যদি এর মধ্যে আবার পানি ঢেলে দিই তাহলে ওই পানিটা কি দ্রবীভূত হবে? কারণ পানি নিজেও কিন্তু একটা সমযোজী যৌগ, যা আগের ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা এটি আলোচনা করব যে আসলে তোমার সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় এবং কেন হয়। তার আগে তোমরা একটু জেনে নেই কিছু তড়িৎ ঋণাত্মকতার মান, যেটা তোমার বুঝতে অনেকটা ভূমিকা রাখবে। দেখো, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, নাইট্রোজেনের তো সেম 3, ব্রোমিনের হচ্ছে 2.8, আয়োডিনের 2.5, কার্বনের 2.5 এবং হচ্ছে যে হাইড্রোজেনের 2.1। তোমাকে যে কাজটি করতে হবে, একটু কষ্ট করে এই চার্ট দেখে, এখানে অল্প কিছু মান দেওয়া আছে, তুমি যদি তোমার বইয়ের হেল্প নাও তাহলে আরো মানগুলো পাবা। আমাদের যেগুলো বেশি প্রয়োজন আমি এগুলো লিখে দিয়েছি, এই মানগুলো তোমরা একটু কাইন্ডলি মুখস্থ করে নিবা, কারণ এগুলো তোমার সমযোজী যৌগের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এখন এবার আসি যে সমযোজী যৌগগুলো পানি থেকে দ্রবীভূত হয়। হ্যাঁ হয়, তবে সবগুলো না। কোনগুলো হয়? যেগুলো সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় তাদের আমরা একটা স্পেসিফিক নাম দিতে পারি, সে নামটা হচ্ছে পোলার সমযোজী যৌগ, ঠিক আছে? আমরা কি নাম দিব? এদেরকে পোলার সমযোজী যৌগ বলা হবে। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশনটা আইডেন্টিফাই করব যে পোলার সমযোজী যৌগ কাকে বলে। দেখো, পোলার সমযোজী যৌগটা হচ্ছে যে সকল সমযোজী যৌগ এদের মাঝে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। এবার আসলে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক কি জিনিস, সেটা হচ্ছে যে ধরো আমরা যদি একটু পানি দিয়ে দেখাই, আমরা জানি যে পানি একটি সমযোজী যৌগ। কিভাবে পানি একটি সমযোজী যৌগ? দেখো, পানি একটি অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে H2O তৈরি করে, ঠিক আছে? অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু যখন দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে H2O তৈরি করে তখনই তার নাম আমরা রাখি পানি। তো পানির ক্ষেত্রে দেখা গেছে যে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলতো? 8। তাহলে ফার্স্ট সেলে 2টা, পরের সেলে কয়টা থাকবে? 6টা থাকবে। আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 1। তো হাইড্রোজেন যে কাজটি করবে যে হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং অক্সিজেনের একটি ইলেকট্রন, আবার হাইড্রোজেনের একটি ইলেকট্রন, অক্সিজেনের একটি ইলেকট্রন, ঠিক আছে? অক্সিজেনের কিন্তু 2টা ইলেকট্রন এখানে শেয়ার করবে বলে রাখতেছি। আর বাকি যেগুলো থাকবে সেগুলো মুক্তমূলক হিসেবে থাকবে, যেগুলো বন্ধন তৈরি করবে না, ঠিক আছে? ধরো এখানে থাকবে। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের একটা আর অক্সিজেনের একটা যখন মিলে একটা বন্ধন তৈরি করবে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করবে, তখনই কিন্তু সেটা কি বন্ধন হবে? সমযোজী বন্ধন হবে। তাহলে এরকম একটা অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে মিলে একসাথে কিন্তু সমযোজী বন্ধন তৈরি করে। এই টপিকসটা কিন্তু আগের ক্লাসটাতে পড়ানো হয়েছিল, যেখানে টপিকসের নাম ছিল আয়নিক না সমযোজী, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো যে এই জায়গার মধ্যে দুইটা করে ইলেকট্রন শেয়ার করলো, শেয়ারের মাধ্যমে বন্ধনটা তৈরি করলো।
এখন তাদের মাঝে আমরা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি করব। এই জন্য তোমাকে একটা লাইন নোট করে রাখতে হবে যে কোনো যৌগের যদি তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 থেকে 1.9, রেঞ্জটা আমি আবারও বলতেছি 0.5 থেকে 1.9, এখানে লিখলাম 0.5 থেকে 1.9 অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। দেখো তড়িৎ ঋণাত্মকতার মান পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয় তখন সেটাকে পোলার সমযোজী যৌগ বলা হয়ে থাকে। এখন আমরা পানির ক্ষেত্রে আইডেন্টিফাই করব পানি কি পোলার সমযোজী যৌগ কিনা। দেখো এখানে আছে অক্সিজেন পরমাণু আর হচ্ছে হাইড্রোজেন পরমাণু। অক্সিজেন পরমাণুটা দেখো তুমি 3.5, আমরা যদি অক্সিজেনের মান লিখি 3.5 মাইনাস এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মানটা বসাবা, হাইড্রোজেনের হচ্ছে 2.1, তাহলে 2.1। এখন যদি আমরা মাইনাস করি দুইটা তড়িৎ ঋণাত্মকতা খুঁজে পাওয়ার জন্য, তাহলে তুমি দেখো 3.5 থেকে 2.1 গেলে আসবে 1.4। ওকে, আচ্ছা এই মানটা দেখো 0.5 থেকে 1.9 এর মধ্যে কিন্তু আসে। যদি এরকম কোনো যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ধরো একটা পরমাণু দুইটা পরমাণু নিবা, এখানে এরকম তো না যে দুইটা হাইড্রোজেন আছে দুইটা নিতে হবে না, যে কোনো এক পাশ নিলেই হবে। দেখো একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, এদের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 3.5 থেকে 2.1 অর্থাৎ 1.4 আসে বিয়োগ করলে। যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে তখন তাদেরকে বলা হবে পোলার সমযোজী যৌগ। আর পোলার সমযোজী যৌগের মধ্যে হচ্ছে তোমার আংশিক ধনাত্মক চার্জ, যেটাকে আমরা ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস দিয়ে প্রকাশ করি। এখন কোনটা ডেল্টা প্লাস হবে কোনটা ডেল্টা মাইনাস হবে, এখানে তুমি দেখো এটা ডেল্টা মাইনাস আর এটা হচ্ছে ডেল্টা প্লাস। সাধারণত তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকবে সে হবে মাইনাস, আর যার তড়িৎ ঋণাত্মকতার মান কম থাকবে সে হবে প্লাস। দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, যার কারণে সে ডেল্টা মাইনাস হয়েছে, এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, যার কারণে তাকে আমরা দিব ডেল্টা প্লাস। আরেকটা খেয়াল করে রাখবা, আমি কিন্তু এখানে ইলেকট্রন দুইটা শেয়ার করার ক্ষেত্রে মাঝামাঝি রাখি না, একটু অক্সিজেনের দিকে ঝুঁকে রেখেছি। যখন ইলেকট্রন দুইটা তারা শেয়ার করবে আর এর মধ্যে যার দিকে বেশি ঝুঁকে থাকবে সে হবে ঋণাত্মক আধান বিশিষ্ট অর্থাৎ ডেল্টা মাইনাস, যেটাকে আমরা আংশিক বলা হয়ে থাকে। কারণ আমরা যখন সোডিয়াম ক্লোরাইড লিখি তখন কিন্তু ডিরেক্ট Na প্লাস আর হচ্ছে Cl মাইনাস লিখি, কারণ এটা পিওর। ওকে, এখানে আংশিক সৃষ্টি হয় না, সম্পূর্ণভাবে সৃষ্টি হয় আয়নিত অবস্থা। বাট এই ক্ষেত্রে দেখা গেছে যে সমযোজী যৌগের ক্ষেত্রে আংশিক ধনাত্মক অর্থাৎ অল্প একটু, ওরা অত বেশি ধনাত্মক না, ঠিক আছে, আংশিক মানে অল্প। তো আংশিক ধনাত্মক সৃষ্টি হবে কার দিকে? যার দিকে ইলেকট্রনটা কম ঝুঁকবে, যার তড়িৎ ঋণাত্মকতার মান থাকবে কম। আর যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকবে তার দিকে বেশি ঝুঁকবে এবং সে হবে ঋণাত্মক আধান বিশিষ্ট। তাহলে এখন দেখা গেছে যে অক্সিজেন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট আর হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, এবং তাদের মাঝে তখনই এই আধানটা সৃষ্টি হবে যখন তাদের তড়িৎ ঋণাত্মকতার মানটা এই 0.5 থেকে 1.9 এর মধ্যে রেঞ্জ করবে। আচ্ছা আমরা আরেকটা যৌগ দেখি যে CH4, মিথেন, যার সংকেতটা আমরা জানি। আচ্ছা মিথেনের সংকেত আমরা কিভাবে লিখি? CH4। ওকে, এটা হচ্ছে মিথেন এর আণবিক সংকেত। এখানে আমরা গাঠনিক সংকেত দিব। একটা কার্বন পরমাণুর সাথে যখন দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে অর্থাৎ সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হবে তখনই তাদেরকে কি বলা হয়ে থাকবে? মিথেন মানে সমযোজী যৌগ বলা হয়ে থাকবে। তাহলে আমরা এখানে এটা দেখবো, এখন মিথেন যদি আমার কাছে থাকে আর আমি যদি এটাকে পানিতে ছেড়ে দিই বা কোনো দ্রাবকে ছেড়ে দিই তাহলে সে দ্রবীভূত হবে কি হবে না, এবং তাদের মাঝে আংশিক ধনাত্মক চার্জ কিংবা আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে কি হবে না। চলো আইডেন্টিফাই করা যাক। এখান থেকে আমরা দুইটা পরমাণু নিব, যে কোনো একটা বন্ধন নিলেই হবে, কার্বন আর হচ্ছে হাইড্রোজেন। এখন কার্বন আর হাইড্রোজেনের মাঝে আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা দেখব। দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। তাহলে আমরা ধরো এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা আইডেন্টিফাই করি 2.1। আর হাইড্রোজেনের কত? সরি, কেন কার্বনের হচ্ছে 2.5। আচ্ছা, আর হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে তোমার 2.1। এখন যদি তুমি এটা মাইনাস করো তাহলে কত আসে দেখো তো? 2.5 মাইনাস 2.1, তার মানে আসবে তোমার 0.4 আসবে। আচ্ছা 0.4 কিন্তু তোমার 0.5 থেকে 1.9 এর মধ্যে না, ঠিক আছে। যদি 0.5 এর মধ্যে থাকতো এবং 1.9 এর ভিতরে থাকতো তাহলে কিন্তু সেটা পোলার সমযোজী যৌগ হতো। তার মানে এখানে আমরা এটা আইডেন্টিফাই করতে পারলাম যে আমরা যদি মিথেনকে পানিতে ছেড়ে দিই সে মিশবে না। কেন মিশবে না? কারণ সে পোলার না, কারণ তার তড়িৎ ঋণাত্মকতার মানটা 0.5 থেকে 1.9 এর রেঞ্জের মধ্যে নাই। সো থাকলে সে পোলার হইতো। সো আমরা এইভাবে আইডেন্টিফাই করব কিছু সমযোজী যৌগ আছে যারা পানিতে দ্রবীভূত হয় এবং কিছু যৌগ আছে যারা পানিতে দ্রবীভূত হয় না, তাদের পিছনে মূল কারণটাই ছিল পোলার। ওকে, আমরা চাইলে আরো একটা দেখতে পারি যে হাইড্রোজেন আয়োডাইড, এটা একটা সমযোজী যৌগ। তাহলে তাদের ক্ষেত্রে কি তোমার সৃষ্টি হবে কি হবে না, অর্থাৎ তারা পানিতে আয়নিত হবে কি হবে না, সেটা কি পোলার না অপোলার? দেখো হাইড্রোজেন আয়োডাইড যার সংকেত আমরা জানি HI। চলো এটা আইডেন্টিফাই করে দেখি। এখানে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে আয়োডিন হচ্ছে 2.5। আয়োডিনটা আগে লিখবো, যেটা বড়টা আগে লিখবা 2.5, আর হচ্ছে তোমার হাইড্রোজেনের 2.1। তার মানে আগেরটার মধ্যে অনেকটা 0.4 আসে। তার মানে হাইড্রোজেন আয়োডাইডে কি না, তোমার পোলার না, এবং সেও কি হবে না, পানিতে দ্রবীভূত হবে না, অর্থাৎ সে একটা অপোলার। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে তোমার হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে একটা অপোলার যৌগ, ঠিক আছে, মিথেন একটা অপোলার যৌগ, তারপর হচ্ছে পানি একটা পোলার যৌগ। তো এভাবে তোমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে সমযোজী যৌগগুলো আগে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি সমযোজী না নাকি সমযোজী কি আয়নিক, ঠিক আছে। এখন তুমি ধরো আইডেন্টিফাই করতে গিয়েছে তোমার সোডিয়াম ক্লোরাইড কি, এটা পানিতে দ্রবীভূত হবে কি হবে না, একটু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা থেকে খুঁজে নেই না, এটা দরকার নাই, কারণ সোডিয়াম ক্লোরাইড নিজেই কিন্তু একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগের ক্ষেত্রে তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য লাগবে না, তাদের ক্ষেত্রে হয়ও না। যারা হচ্ছে শুধু সমযোজী তাদের ক্ষেত্রে এই টপিকসটা তোমার বুঝতে হবে। তবে তুমি যদি এখনো পর্যন্ত তোমার আয়নিক এবং সমযোজী নিয়ে কনফিউজ থেকে থাকে, তোমরা এর আগের ক্লাসটা একটু দেখে আসো যেখানে আয়নিক এবং সমযোজী সম্পর্কে বোঝানো হয়েছে, তুমি চাইলে ওইখান থেকে দেখে আসতে পারো। ওটা দেখে তারপর এটা দেখবে, তাহলে তোমার জন্য অনেকটা ইজি হবে। তো আশা করি তুমি এই টপিকসটা বুঝতে পেরেছো। আরও কিছু এরকম টপিকস তোমাদের জন্য পরবর্তীতে থাকবে যেখানে তোমাদের কনক্লুশন সৃষ্টি হতে পারে, অথবা টপিকসটা বুঝতে প্রবলেম হতে পারে, সেখানে কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের মনে জাগতেই পারে। তবে তার আগে একটা কোয়েশ্চেন আমার মনে জেগেছে ছিল বলে আমরা রেখে দিয়েছি। যদি তোমাদের এরকম কোনো আরো সমস্যা থাকে বা কোনো টপিক্সে প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে একটা সলভ ক্লাস দিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।